আমি গত ভিডিওতে এখানের এই ম্যাট্রিক্সটি নিয়ে কাজ শুরু করেছিলাম এবং আমি বলেছিলাম যে এর কলাম স্পেস হচ্ছে এখানে এই ভেক্টরগুলি, যেটাকে আমি এখানে এইভাবে লিখেছি। তবে আমরা সন্দিহান ছিলাম যে এটা কি রৈখিকভাবে স্বাধীন বা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা, কারণ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না হলে এরা একটা ভালো বেসিস হতে পারবে না। এবং তারপরে আমরা এর নাল স্পেস বের করেছি এবং আমরা দেখেছি যে এর নাল স্পেস শুধু শূন্য ভেক্টর ধারণ করে না, কারণ এর নাল স্পেসে এখানে এই ভেক্টর দুটি আছে, যেটার মানে হচ্ছে এই কলামগুলি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না। এটা আমরা কিছু ভিডিও আগে দেখেছিলাম এবং সেই তথ্য ব্যবহার করে আমরা কি করেছি, আমরা এখানের বাড়তি ভেক্টরগুলিকে বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ এখানের এই ভেক্টরটি এবং এখানের এই ভেক্টরটি। এবং এরা ছিল সেই কলামগুলি যারা মুক্ত চলক বা ফ্রি ভ্যারিয়েবলের সাথে সম্পৃক্ত ছিল। এবং সেটা আমরা করেছিলাম নিচের এই পদ্ধতি ব্যবহার করে। আমরা এদের একটাকে শূন্য করেছিলাম এবং একটাকে -1 করেছিলাম। তারপরে আমরা পিভট ভ্যারিয়েবলগুলোর জন্য সমাধান করেছি এবং তারপরে অন্যটাকে শূন্য করেছি এবং এটাকে -1 করেছি, তারপরে আবার পিভট ভ্যারিয়েবলের জন্য সমাধান করেছি। এবং তোমরা হয়তো এটা দেখেই বুঝতে পারছো যে এটা খুব সাধারণ একটা প্রক্রিয়া, মানে এটা যে কোনো কিছুর জন্য প্রয়োগ করতে পারবে তোমরা। তোমাদের যখন এরকম কোনো ভেক্টরের সেট থাকবে, তোমরা একটা বাদে বাকি সবগুলোকে শূন্য সমান করে দেবে এবং যে একটা থাকবে সেটাকে -1 করবে। তারপর তোমরা পিভট ভ্যারিয়েবলগুলোর জন্য সমাধান করবে। তবে এটা করতে পারো যখন তোমার পিভট ভ্যারিয়েবলগুলো এভাবে মানে সমীকরণ আকারে থাকবে। এখন এখানে আমরা যেভাবে করেছি এটা খুব একটা মানে বড়সড় প্রক্রিয়া ছিল, মানে অনেক ধাপ পার হয়ে এসেছি। আমরা যদি খুব সংক্ষেপে করতে চাই তাহলে দেখো এখানে আমার কাছে একটা ম্যাট্রিক্স এ আছে এবং আমি এদের কলাম স্পেসের বেসিস বের করতে চাই। মানে মানে কলাম স্পেস তো যে কোনো ভেক্টরগুলোর স্প্যান, কিন্তু আমরা চাচ্ছি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট সেই সেটটাকে বের করতে এদের মধ্যে থেকে, যেটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, তাহলে তো সেটাকে আমরা বেসিস বলতে পারবো। এবং এটা আমি কিভাবে করতে পারি, আমার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এ কে রিডিউস রো এশেলন ফর্মে নিয়ে যাব এবং আমি আমি এখানে করেছি, এটা হচ্ছে রিডিউস রো এশেলন ফর্ম অফ এ। এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে এক্স গুলোকে লক্ষ্য করি, কোন এক্স গুলো আমাদের এই ম্যাট্রিক্সের পিভট উপাদান বা পিভট এন্ট্রিগুলোর সাথে সম্পৃক্ত। তাহলে এখানে হচ্ছে x1, আমি একটু স্ক্রোল আপ করে নেই। তাহলে এখানে হচ্ছে x1, মানে তুমি x1 দিয়ে এটাকে গুণ করছো, x2 দিয়ে এই কলামকে গুণ করছো, x3 দিয়ে এই কলামকে গুণ করছো এবং x4 দিয়ে এই কলামকে গুণ করছো। এবং তুমি যদি এখন তোমার সাধারণ ম্যাট্রিক্স এ কে দেখো, তুমি তাহলে দেখতে পারবে এটাকে যদি x সমান 0 লিখতে চাই, তাহলে আমরা এখানে প্রথম কলামের সাথে লিখবো x1, এটা x2, এভাবে x3 এবং এটা x4, এইভাবে। যাই হোক, তোমাকে এখন প্রথমে যেটা দেখতে হবে, তুমি প্রথমে রিডিউসড এশেলন ফর্মে নিবে। তারপর দেখবে যে তোমার কোন এক্স গুলো, মানে কোনগুলো হচ্ছে পিভট কলাম, তোমার সেই পিভট কলামের সাথে কোন এক্স গুলো জড়িত। এখানে আমরা দেখতে পাচ্ছি x1 এবং x2 এই দুটি প্রথম পিভট কলামগুলোর সাথে জড়িত। তখনই তুমি বুঝবে যে এই প্রথম কলাম দুটি হচ্ছে তোমার এ এর জন্য বেসিস, তাই না? এগুলোই হচ্ছে এর বেসিস। এবং এটা আমি কিভাবে বলছি, আমি কি এগুলো নিজে নিজে তৈরি করছি? না, এগুলো আমি বাস্তবতা থেকেই বলছি। তুমি নিচে দেখো, এখানে আমরা যে কাজটি করেছি সেটা দেখলেই তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমরা যে কোনো সময় এই ধরনের একটা কাজ করতে পারি, অর্থাৎ আমরা আমাদের যে মুক্ত বা ফ্রি ভ্যারিয়েবলের সাথে যে কলামগুলো জড়িত থাকে, সেই কলামগুলোকে আমরা এই পিভট ভ্যারিয়েবলের সাথে জড়িত কলামগুলো দ্বারা বা তাদের লিনিয়ার কম্বিনেশন দ্বারা প্রকাশ করতে পারি, এবং গত ভিডিওতে আমরা সেটাই করেছি। এবং এই কাজটা করা খুব ছোট এবং অপরিচ্ছন্ন একটা উপায়। আচ্ছা, ঠিক অপরিচ্ছন্ন বলা ঠিক হবে না, যাই হোক, একটা উপায় হচ্ছে এটাকে রিডিউস রো এশেলন ফর্মে নেওয়া এবং বলা যে দেখো, আমার এই কলামটি এবং এই কলামটি আমার ফ্রি ভ্যারিয়েবলের সাথে সম্পৃক্ত, সুতরাং এই কলাম এবং এই কলামটি, এই দুটি কলামও আমার ফ্রি ভ্যারিয়েবলের সাথে সম্পৃক্ত হতে হবে। এটা বলতে পারছি কারণ সমাধান সেটগুলো আসলে একই, মানে ax সমান 0 এবং রিডিউস রো এশেলন ফর্ম অফ a সমান 0, দুটি আসলে একই জিনিস। তাহলে আমরা এভাবে বলতে পারি যে এটা এবং এটা হচ্ছে আমাদের ফ্রি ভ্যারিয়েবলের কলাম, সুতরাং এই দুটিও হবে এখানে ফ্রি ভ্যারিয়েবলের কলাম। এবং আমরা বলতে পারি যে ফ্রি ভ্যারিয়েবলগুলোর বিভিন্ন মান বসিয়ে আমরা এই এই পিভট ভ্যারিয়েবলগুলোর মাধ্যমে বা তাদের লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আমরা এই ফ্রি ভ্যারিয়েবল কলামগুলোকে বানাতে পারি। তাহলে আমরা বলতে পারি যে আমাদের এই কলাম এবং এই কলাম, এই এর প্রথম কলাম দুটি, এগুলো হচ্ছে এর বেসিস এবং এটা আমরা এখানে দেখেছিলাম। আমরা অনেক কাজ করেছি, অনেক হিসাব করেছি এবং শেষ পর্যন্ত দেখিয়েছি যে আমাদের এই প্রথম ভেক্টর দুটি হচ্ছে, এখানে দেখছি আমরা, আমাদের কলাম স্প্যান অফ এর, অর্থাৎ এর কলাম স্প্যানের বেসিস। যাই হোক, এত কিছু পাওয়ার পর আমরা এখন দেখতে পারি যে কলাম স্পেস অফ এ দেখতে কিরকম হয়। আমার কেন জানি মনে হচ্ছে আমি কয়েক জায়গায় ভুল করে কলাম স্প্যান বলে ফেলেছি। যাই হোক, এটা কলাম স্পেস হবে। তাহলে এখন আমরা দেখব কলাম স্পেস দেখতে কিরকম হবে। এখন এগুলোকে দেখার আসলে কয়েকটি উপায় আছে। একটা উপায় হচ্ছে, তোমরা এখানে লক্ষ্য করো, আমাদের এখানে যে ভেক্টর দুটি আছে, এরা এরা উভয় কিন্তু R3 সদস্য। এটাও R3 সদস্য এবং এখানে এটাও R3 সদস্য।
তাহলে এরকম অবস্থায় আমরা আগে অক্ষগুলো এঁকে নেই। এটা হচ্ছে তাহলে এক্স, এটা হচ্ছে জি, এবং এটা হচ্ছে, আচ্ছা না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভুল করেছি। এইটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে এক্স, এবং এইভাবে হচ্ছে জি, এবং এই জিনিসটি R3 তে অবস্থিত। তাহলে এটা এই প্রথম ভেক্টরটা অর্থাৎ 1 2 3, এটা দেখতে এরকম হবে। এখানে 1 ঘর যাব, এখানে 2 ঘর যাব, এবং উপরে যাব 3 ঘর। সুতরাং এটা আদর্শ অবস্থান বা স্ট্যান্ডার্ড পজিশনে দেখতে অনেকটি এইরকম হবে। এবং পরেরটি হচ্ছে 1 1 4, অর্থাৎ এটা এখানে 1 1 যাব এবং 4 ঘর উপরে উঠবো। এটা আসলে এভাবে আঁকাটা আসলে অনেক কঠিন, তবে আমার মনে হয় তুমি বুঝতে পারছো ধারণাটা। এবং এর কলাম স্পেস হচ্ছে এই দুটি জিনিসের যাবতীয় লিনিয়ার কম্বিনেশন। সুতরাং এই দুটি জিনিসের যাবতীয় লিনিয়ার কম্বিনেশন কি করবে? এরা একটা তল গঠন করবে। অর্থাৎ তুমি ভেক্টরদের বিভিন্ন কম্বিনেশন নিতে পারো, যেমন তুমি এদেরকে যোগ করে দিতে পারো, তাহলে তুমি এখানে একটা কিছু পাবে। তারপর তুমি এদের দ্বিগুণ নিয়ে তার সাথে এদেরকে যোগ করতে পারো, তাহলে তুমি এখানে কিছু একটা পাবে। অর্থাৎ মানে এরা একটা তল গঠন করবে, যেটা হবে R3 তে একটা তল, এবং এটা হবে এদের যাবতীয় লিনিয়ার কম্বিনেশন। তাহলে এখন চলো আমরা দেখি যে আমরা এই তলের জন্য কোনো সমীকরণ গঠন করতে পারি কিনা। এখন একটা তলের জন্য সমীকরণ আমরা কিভাবে গঠন করি? তলের সমীকরণ গঠনের ক্ষেত্রে আমরা জানি যে আমাদের একটা সাধারণ বা একটা নর্মাল ভেক্টর আছে, এবং সেটার সাথে আমরা ডট গুণ করি। আচ্ছা না, এটা যে কোনো ভেক্টর না ধরি, আমি এটাকে এভাবে লিখি। আমার নর্মাল ভেক্টর ডট গুণ করবে সাথে আমি যে কোনো একটা পজিশন ভেক্টর, যে এই প্লেন আছে আমার কাছে যে কোনো পজিশন ভেক্টর ধরি। আমাদের ভেক্টরটা হচ্ছে এক্স, এইখানে ভেক্টরটা এটা হচ্ছে এক্স। তাহলে এক্স বিয়োগ, আমি এক্স এর সাথে বিয়োগ করব আমাদের এই অবস্থান ভেক্টরগুলোর যে কোনো একটা, অর্থাৎ ধরি আমি এই ভেক্টরটাকে বিয়োগ করব 1 2 3, এবং এটা সমান হতে হবে 0। তাহলে এটা থেকে আমরা বের করতে পারবো আমাদের তলের সমীকরণটি। এখন প্রশ্ন হলো সাধারণ ভেক্টর বা নর্মাল ভেক্টরটি কি? আমরা একটা প্লেনের জন্য নর্মাল ভেক্টর কিভাবে পাবো? তাহলে আমি দেখি আমার সাধারণ ভেক্টরটাকে তোমাদেরকে বিভ্রান্ত না করে আমি আঁকতে পারি কিনা। তাহলে এটা যদি আমার প্লেন হয়, তাহলে আমার ভেক্টরটা হচ্ছে এরকম বের হয়ে আসছে, অর্থাৎ এটা হলো তাহলে আমাদের ভেক্টর এক্স। এখন আমাদের নর্মাল ভেক্টরটা কিরকম হবে? আমরা শিখেছিলাম আমরা যদি R3 তে দুটি ভেক্টরের আড়াআড়ি গুণফল বা ক্রস প্রোডাক্ট নেই, তাহলে আমরা যে ভেক্টরটি পাবো সেটা সেই ভেক্টর দুটির উপর নর্মাল হবে। তাহলে আমি বলছি যে এভাবে বলাটা আমি খুব ভালো মনে করি, কারণ আমরা এর মধ্যে ইতিমধ্যে যা শিখেছি তার সবকিছুকে এটা মোটামুটি জড়িত করে। তাহলে আমার নর্মাল ভেক্টর সমান হবে ভেক্টর 1 2 3 গুণ আমাদের ভেক্টর 1 1 4। এটা সমান কি হবে তাহলে? তাহলে চলো এটা হিসাব করে ফেলি। আমাদের এখানে প্রথম সারিটাকে আমরা বাদ দিব, তাহলে আমরা পাচ্ছি 2 গুণ 4 বিয়োগ 3 গুণ 1। 2 গুণ 4 হচ্ছে 8 বিয়োগ 3 গুণ 1, অর্থাৎ এটা হচ্ছে 8 বিয়োগ 3। এবং পরেরটার জন্য আমরা আছে কি, আমার আছে 1 গুণ 4 বিয়োগ 3 গুণ 1। তুমি এটাই করতে যাবে, এটাই স্বাভাবিক, কিন্তু এখানে আমাদেরকে উল্টোটা করতে হবে। অর্থাৎ আমাদের করতে হবে 3 গুণ 1, অর্থাৎ এটা হচ্ছে 3 বিয়োগ 1 গুণ 4, অর্থাৎ বিয়োগ 4। তোমাদের যদি এই জিনিসটা বুঝতে সমস্যা হয়, তাহলে আমার মনে হয় ক্রস গুণফলের যে ভিডিওটা আমি বানিয়েছি সেটা তোমরা দেখতে পারো। এটা আসলে মানে এটা মানে আমরা মাঝের সারির ক্ষেত্রে আমরা জিনিসটাকে উল্টে দেই। পরবর্তীতে যেতে থাকলে, আচ্ছা পরবর্তীতে যাওয়াটা বাদ দেয়, কারণ আমরা R3-তেই করছি, সুতরাং আমাদের এতটুকু জানলেই চলবে। যাই হোক, তাহলে এই পর্যন্ত থাকলে পরেরটা আমাদের হচ্ছে 1 গুণ 1, এটা হচ্ছে 1 বিয়োগ 2 গুণ 1, অর্থাৎ বিয়োগ 2, এবং এটা সমান হচ্ছে 5 মাইনাস 1 এবং মাইনাস 1, যেটা সংজ্ঞানুসারে আমি ইতিমধ্যেই তোমাদেরকে দেখিয়েছি যে এই দুটি ভেক্টরের উপর নর্মাল হবে। এবং যেহেতু এদের উপর নর্মাল হবে, তার মানে এদের যাবতীয় লিনিয়ার কম্বিনেশনের উপর এই ভেক্টরটি নর্মাল হবে। এখন যেহেতু আমরা আমাদের নর্মাল ভেক্টর পেয়ে গেছি, সুতরাং এখন আমরা আমাদের মানে সমীকরণটি, প্লেনের জন্য যে সমীকরণটি সেটা বের করতে পারবো। সুতরাং আমি এখন জানি যে আমার নর্মাল ভেক্টরটা অর্থাৎ 5 মাইনাস 1 মাইনাস 1, এটা হচ্ছে আমার বেসিস ভেক্টরগুলোর ক্রস গুণফল নিয়ে আমি এটা পেয়েছি। তাহলে এর সাথে আমরা ডট গুণ করব, এর সাথে ডট গুণ করব আমাদের আমাদের প্লেনের যে কোনো একটা ভেক্টর। তাহলে এটার নাম কি দেওয়া যায়? এটা ধরো যে কোনো একটা নাম দিলাম, ধরলাম এক্স ওয়াই জি। তাহলে এটা নাম দিলাম আমরা এক্স ওয়াই জি। আমরা প্লেনেও এভাবেই সংজ্ঞায়িত করেছি, এবং এটা ছিল এক্স। যাই হোক, তাহলে এটা হচ্ছে এক্স ওয়াই জি মাইনাস, আমি এখানে যে কোনো ভেক্টর নিতে পারতাম, বেসিস ভেক্টর দুটোর আমি এটা নিলাম 1 2 3, যেটা অবশ্যই সমান হচ্ছে 0। তাহলে এটা সমান কি হবে চলো করে ফেলি। আমি ছোট করে এখানে গুছিয়ে সুন্দর করে লিখি। তাহলে আমরা প্রথম এই ভেক্টরটাকে ঠিক রাখছি, অর্থাৎ 5 মাইনাস 1 মাইনাস 1, এবং এটার সাথে আমরা ডট গুণ করব x মাইনাস 1 y মাইনাস 2 and z মাইনাস 3, এটা সমান হতে হবে 0।
তাহলে চলো আমরা এখানে এই ডট গুণফল করে ফেলি। এটা হবে তাহলে 5 গুণ x মাইনাস 1, এরপর এখানে যোগ হওয়ার কথা, যোগ মাইনাস 1 গুণ y মাইনাস 2 মাইনাস 1 গুণ z মাইনাস 5, এবং এটা সমান হবে 0। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। এখন যদি এটাকে আমরা সরলীকরণ করি তাহলে আমরা পাবো 5x মাইনাস 5 বিয়োগ y মাইনাস 1 দিয়ে গুণ, অর্থাৎ এটা হবে প্লাস 2 মাইনাস z যোগ 3 সমান হচ্ছে 0। আমরা এখানে পাচ্ছি 2 যোগ 3 হচ্ছে 5, এখানে আছে মাইনাস 5, সুতরাং এরা কাটাকাটি হয়ে যাবে এবং আমরা পাচ্ছি 5x মাইনাস y মাইনাস z সমান হচ্ছে 0, এবং এটাই হচ্ছে আমার সমীকরণ, অর্থাৎ এটাই হচ্ছে আমাদের a এর কলাম স্পেস। তাহলে আমরা প্রমাণ করে দেখালাম যে এই কলাম স্পেস অফ a হচ্ছে একটা প্লেন এবং এই সমীকরণটি সমান হচ্ছে 0। এটা খুব যুক্তিযুক্ত, কারণ এরা সবাই কেন্দ্রবিন্দু বা অরিজিনে ছেদ করে, এবং তুমি যদি বলো x y z সমান হচ্ছে 0 তাহলে এই সমীকরণটাকে সিদ্ধ করে। এবং এই জিনিসটা যুক্তিযুক্ত যে একটা কলাম স্পেসকে যদি ভ্যালিড সাবস্পেস হতে হয় তাহলে তাকে শূন্য ভেক্টর ধারণ করতে হবে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা শূন্য ভেক্টর ধারণ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে সেই বিন্দুটি, অর্থাৎ যেখানে হচ্ছে 0 0 0। যাই হোক, এখন আমার কাজ হচ্ছে একটা ভিন্ন উপায়ে গিয়ে এই ফলাফলে ফিরে আসা। আমরা এখন একটা সম্পূর্ণ ভিন্ন উপায়ে যাব, গিয়ে এই ফলাফলে ফেরত আসার চেষ্টা করব। চলো তাহলে এটা করে ফেলি। এখন এর জন্য আমাদের দরকার আমাদের সেই এ ম্যাট্রিক্সটি যেটা আমরা শুরুতে নিয়েছিলাম। এটা আসলে কি আমি এতক্ষণে ভুলে গিয়েছি, এটা অনেক চিহ্নিত করে রেখেছি। এটা তাহলে এখানে আছে, চলো এটাকে কপি করে ফেলি। এটাকে তাহলে আমরা কপি করে নিচে নিয়ে যাব। এটা কপি করব, এডিট, কপি, এবং তাহলে এটাকে পেস্ট করি এখানে। এটা তো আমি চাইনি, আচ্ছা একটু দাঁড়াও, আমি চাচ্ছি আমার সত্যিকার এটি। আমি আসলে এখানে ভুল জিনিসটা কপি করে পেস্ট করে দিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে আমার সত্যিকারের এ, সেটাকে একটু তাড়াতাড়ি করা দরকার, আমি তো আমার সময় নষ্ট করতে চাচ্ছি না। তাহলে কপি এবং পেস্ট করে দিই, এই তো। এখন আমরা এটাকে নিচে নিয়ে যাই একটা ভালো কোনো জায়গায় যেখানে লেখা কম, হিজিবিজি কম। আমি আসলে অনেক বড় করে ফেলেছি এখানে জিনিসটা। যাই হোক, তাহলে এখানে রাখা যায়। তাহলে এটা হচ্ছে আমাদের এ। তাহলে আমি যেটা করব, আমি দেখব আমি সম্পূর্ণ ভিন্নভাবে গিয়ে এটাকে আমি বের করতে পারি কিনা। এটাকে আমি পেয়েছি এই ম্যাট্রিক্সের কলাম স্পেস থেকে, অর্থাৎ আমরা এখানে নর্মাল ভেক্টরটা বের করেছি দুটি বেসিস ভেক্টরের ক্রস গুণফল নিয়ে, এবং তারপর আমরা সেই নর্মাল ভেক্টরের সাথে ডট গুণফল করেছি। আমরা এটা এই এক্স ওয়াই জি হচ্ছে যে কোনো একটা ভেক্টর আমাদের প্লেনের মধ্যে, এর সাথে আমরা ডট গুণ করব আমাদের যে কোনো একটা বেসিস ভেক্টর। তাহলে এই পুরো জিনিসটাও কিন্তু আমাদের প্লেনের মধ্যেই অবস্থান করবে। তাহলে আমার প্লেনের যে কোনো একটা ভেক্টর যদি আমরা এটার সাথে নর্মাল ভেক্টরের ডট গুণ করি তাহলে সেটা সমান অবশ্যই হবে 0। এখন আমার মনে হয় আমার এখানে একটা পার্শ্ব নোট দেওয়া উচিত যে আমি যে কারণে আমার এই বেসিস ভেক্টর দুটি ডট গুণফলের মাধ্যমে নর্মাল ভেক্টরটি পেলাম, কারণ এই ভেক্টরগুলো আমাদের প্লেনের কোনো একটা পয়েন্টকে নির্দিষ্ট করে। চলো ধরি যে এই ভেক্টরটা, এটা হচ্ছে এখানে আমাদের প্লেনে এখানের এই ভেক্টরটা, এবং এরা যে শুধু সংশ্লিষ্ট করে বলে বা স্পেসিফাই করে সেটা না, এই ভেক্টরগুলি আমাদের প্লেনের সাথে একদম গা ঘেঁষে থাকে। এবং এটা আমরা কেমনে বলতে পারি, আমি একদম শুরু থেকেই জানতাম যে 0 0 ভেক্টরটা সেটা আমাদের এই স্প্যানের মধ্যে আছে, তাই না? এবং আমি এটাও জানি যে আমি যদি এই ভেক্টরটাকে আদর্শ অবস্থানে আঁকি তাহলে মানে এই ভেক্টরের সাথে 0 0 0 ভেক্টরটাও কিন্তু সংশ্লিষ্ট থাকবে। অর্থাৎ ভেক্টরগুলো শেষ বিন্দু যেহেতু আমাদের প্লেনের মধ্যে আছে, তার মানে এই ভেক্টর আমাদের প্লেনের মধ্যে আছে, এই ভেক্টরটা এটাও আমাদের প্লেনের মধ্যেই আছে। তার মানে আমরা যদি এই দুটি ভেক্টরের যে কোনো লিনিয়ার কম্বিনেশনে, তারা অবশ্যই আমাদের প্লেনের উপরে নর্মাল হবে, এবং এটা আমরা এখানের এই সমীকরণ থেকেই পেয়েছি। এখন তাহলে আমরা এই জিনিসগুলোকে নিব এবং আমাদের কলাম স্প্যানের যে আরেকটি সংজ্ঞা আছে সেটা নিয়ে এখন আমরা একটু দেখব। তাহলে এটা সমান হবে সকল বৈধ সলিউশন বা সমাধান ax এর, x সমান, আচ্ছা এটাকে এভাবে লিখি, এবং এই জিনিসটা সত্য হবে যে কোনো x এর জন্য যেখানে x সমান হচ্ছে Rn। এবং আমরা এটাকে আরেকটা বৈধ উপায় চিন্তা করতে পারি যে b b সমান b হচ্ছে এমন যে ax সমান হচ্ছে b, ax সমান হচ্ছে b, যেখানে b হচ্ছে, আচ্ছা এটাকে একটু দাঁড়া এভাবে লিখি, এটাকে এইভাবে লিখি, এটা তাহলে এখানে যেখানে x হচ্ছে Rn এর একটি সদস্য। এগুলো হচ্ছে সমসাময়িক সংজ্ঞা। তাহলে চলো আমরা এখন দেখি এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি কিনা। চলো তাহলে আমরা জানি যে আমাদের কাছে যে কোনো একটা ভেক্টর b, যেটা আমরা এখানে বলছি
যে কোনো একটা ভেক্টর, যে কোনো একটা বি আছে যেটা সমান, যেটা হচ্ছে R3 তে, মানে R3 এর সদস্য, যেটা সমান হচ্ছে এক্স, ওয়াই এবং জি, এই ভেক্টরটি, আমি কোন এক্স, ওয়াই এবং জি এর জন্য বৈধ সলিউশন বা সমাধান পাবো সেটা জানার জন্য আমাদের প্রথমে জানতে হবে আমাদের এ ম্যাট্রিক্সটা কই। তাহলে আমরা কপি করেছিলাম, আমরা এই ম্যাট্রিক্সটাকে এখানে নিয়ে আসি। তাহলে এটা হলো এই ম্যাট্রিক্স এবং এর সাথে আমরা গুণ করব। এর সাথে কি গুণ করা যায় এভাবে আসলে, আচ্ছা না দাঁড়াও, আমার মনে হয় একটু অন্যভাবে করি, যেভাবে আমরা বেশি পরিচিত, মানে যেটা আমাদের বেশি প্রচলিত, যে সেটা হচ্ছে এ এক্স সমান হচ্ছে বি, ওহো দুঃখিত, এটা হবে, এটা বি হবে। এবং এটা জন্য আমি যেটা করতে পারি, আমি আমার ম্যাট্রিক্সটাকে বর্ধিত করতে পারি এভাবে যে আমি প্রথমে ম্যাট্রিক্স এ লিখব এবং তারপরে সেটাকে আমি ম্যাট্রিক্স বি দ্বারা বর্ধিত করব এবং তারপরে যেটা ফলাফল পাবো সেটাই হবে আমাদের সমাধান। তাহলে এটাকে চলো অগমেন্টেড বা বর্ধিত করে ফেলি। এটাকে আমরা বি দ্বারা অগমেন্ট করব, অর্থাৎ এক্স, ওয়াই এবং জি। তাহলে এটা হচ্ছে এ এবং এটা হচ্ছে বি। তাহলে এখন আমরা কি করব, এখন আমরা এটাকে রিডিউস রো এশালন ফর্মে নেব এবং সমাধান বের করব, যেটাই হবে আমাদের ফলাফল। এবং এটা হচ্ছে যেটা আমাদের ভেক্টর বি কে ঠিক মতো সংজ্ঞায়িত করে। যাই হোক, তাহলে এখন আমরা কি করব, এটা আমরা আসলে আগে অনেকবার করেছি। তাহলে প্রথমে যেটা করব, আমরা প্রথম সারিকে অপরিবর্তিত রাখি, এক, 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 এক এবং একটি এক্স। এখন আমরা এই দ্বিতীয় সারিকে কিভাবে প্রতিস্থাপন করব, আমরা আমরা যেটা করতে পারি, এটাকে প্রথম সারি থেকে বিয়োগ করে প্রতিস্থাপন করতে পারি। আচ্ছা না দাঁড়াও, আমরা একটু দেখে নিই, এখানে দ্বিগুণ করে আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আমরা যদি প্রথম সারি দ্বিগুণ থেকে দ্বিতীয় সারিকে বিয়োগ করে সেটা দ্বারা আমরা দ্বিতীয় সারিকে প্রতিস্থাপন করি। তাহলে সেটা হবে 2x মাইনাস ওয়াই হবে এখানে, তারপর এখানে হবে 2 বিয়োগ 2 হচ্ছে 0, তারপর 2 বিয়োগ 1 হচ্ছে 1, পরেরটি হচ্ছে 2 বিয়োগ 4, এটা হচ্ছে মাইনাস 2, এবং তারপরে হচ্ছে 1 বিয়োগ 3, এটা হচ্ছে মাইনাস 1। এবং এখন আমরা যেটা করব, আমরা তৃতীয় সারিকে প্রতিস্থাপন করব। তৃতীয় সারিকে, আচ্ছা আমরা যেটা করতে পারি, আমরা আমরা তৃতীয় সারি থেকে প্রথম সারি 3 গুণ বিয়োগ করে দিতে পারি। তৃতীয় সারি থেকে প্রথম সারি 3 গুণ, তাহলে এটা হবে, এটা হবে x, আচ্ছা না এটা হবে 3z। আচ্ছা না না দাঁড়াও, 3z আগে হবে না, কারণ আমরা এখানে তৃতীয় সারি ঠিক রাখছি, অর্থাৎ z এ থেকে বিয়োগ করব আমরা প্রথম সারি 3 গুণ, অর্থাৎ 3x। আমরা এক্স ওয়াই জি কলামটা আগে করি যেন আমরা মনে রাখতে পারি আমরা কি করেছি। তাহলে এখন হবে 3 বিয়োগ 3 গুণ 1 সমান 0, 4 বিয়োগ 3 গুণ 1 সমান 1, 1 বিয়োগ 3 গুণ 1 সমান মাইনাস 2, এবং 2 বিয়োগ 3 গুণ 1, 2 বিয়োগ 3 গুণ 1 হচ্ছে মাইনাস 1। এখন আমরা যদি চাই একবারে রিডিউস রো এশালন ফর্মে চলে যেতে পারি, কিন্তু এখানে একটা খুব মজার ব্যাপার ঘটতে যাচ্ছে। আমরা আমরা প্রথমে এই তৃতীয় সারিকে শূন্য বানিয়ে ফেলতে পারি এখান থেকেই, এবং সেটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তৃতীয় সারিটাকে প্রতিস্থাপন করতে হবে একটু কৌশল করে। যাই হোক, আমি আমার প্রথম সারি, আচ্ছা প্রথম সারি এখানে লেখা দরকারই নেই, আমি দ্বিতীয় সারিটাকে লিখি 0, 1, মাইনাস 2, মাইনাস 1 এবং এখানে হচ্ছে 2x মাইনাস ওয়াই। যাই হোক, তাহলে তৃতীয় সারিকে আমরা কি করব, আমরা তৃতীয় সারিকে দ্বিতীয় সারি বিয়োগ তৃতীয় সারি দ্বারা প্রতিস্থাপন করব। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা ডান দিকে এখানে পাচ্ছি 2x মাইনাস ওয়াই মাইনাস জি প্লাস 3x। আমি এখানে এটা নিয়েছি এবং এটা থেকে এটা বিয়োগ করেছি, সুতরাং আমরা এখানে এটা পেয়েছি। যাই হোক, এরপর হচ্ছে 0 বিয়োগ 0 হচ্ছে 0, 1 বিয়োগ 1 হচ্ছে 0, মাইনাস 2 বিয়োগ মাইনাস 2 হচ্ছে 0, এবং মাইনাস 1 বিয়োগ 1 হচ্ছে 0। এখন আমরা এখান থেকে বলতে পারি যে আমরা বি এর জন্য একটা বৈধ সলিউশন বা সমাধান তখনই পাবো যদি আমাদের এখানের এই জিনিসটা সমান 0 হয়। এবং এটা 0 না হলে কি হবে, আমরা এরকম একটা কিছু পাবো যে 0 সমান কিছু একটা সংখ্যা, যেটা আমাদেরকে বলে যেটার কোনো সমাধান নেই। অর্থাৎ আমাদের কাছে যদি এমন একটা বি থাকে, ধরো ax সমান b তে আমরা যদি এমন একটা বি পাই যেখানে b সমান হচ্ছে 5, তাহলে কিন্তু এটা কোনো সমাধান থাকবে না, কারণ তখন আমরা কি পাবো, 0 0 0 এটা সমান হচ্ছে 5। অর্থাৎ আমরা বলতে পারবো তখন ax সমান b এর কোনো সমাধান নেই। তার মানে একে অবশ্যই 0 হতে হবে। অর্থাৎ আমি এখানে লিখে দিচ্ছি 2x মাইনাস ওয়াই মাইনাস জি প্লাস 3x, এটাকে 0 হতেই হবে যদি আমাদের বি কে, মানে বি এর কোনো ফলাফল থাকতে হয়, অর্থাৎ বি যেন বি আমাদের কলাম স্পেস, এর কলাম স্পেস একটি সদস্য হতে পারে।
তাহলে এটা অবশ্যই সত্য হতে হবে যে কোনো এক্স এর জন্য যেন এ এক্স সমান বি হয়। এখন এই সমীকরণ থেকে আমরা কি পাই দেখো, এখানে আছে 2x প্লাস 3x, সুতরাং এটা হচ্ছে 5x মাইনাস মাইনাস ওয়াই মাইনাস জি সমান হচ্ছে 0। তাহলে এই সমাধানটা এবং এই সমাধানটা যেটা আমরা বেসিস থেকে পেয়েছি সেটা একেবারেই সমান। আমরা সংজ্ঞা অনুযায়ী বলেছিলাম যে বেসিস ভেক্টরদেরকে অবশ্যই কলাম স্পেসের মধ্যে থাকতে হবে, এবং আমি তাদের ক্রস গুণফল নিয়ে একটা নর্মাল ভেক্টর বের করেছি। এবং আমি বলেছি নর্মাল ভেক্টর ডট গুণ আমাদের যে কোনো একটা আমাদের প্লেনে যে কোনো একটা ভেক্টর বিয়োগ আমাদের বেসিস ভেক্টর সমান হচ্ছে 0। এবং আমরা এই সমীকরণটা পেয়েছি। তবে আমরা এটা উল্টো দিক থেকেও যেতে পারতাম। আমরা এভাবে এটাকে বি সমান এটা ধরে আমরা এই সমীকরণটাকে সমাধান করতে পারতাম এবং বলতে পারতাম যে কোন কোন বি এর জন্য আমরা কোনো সমাধান পাবো। এবং একমাত্র বৈধ সমাধান আমরা তখনই পাবো যখন এই জিনিসটা সমান 0 হবে, কারণ এর বাকি উপাদানগুলো 0। এবং সেটাকে 0 সমান করে আমরা এই সমীকরণটাই পেয়েছি। এবং আমি আশা করব যে তোমাদের এটা কিছুটা কাজের মনে হবে, কারণ আমরা একই সমস্যা দুই দিক থেকে দুইভাবে প্রমাণ করে দেখিয়েছি। এবং এটা তোমাকে লিনিয়ার অ্যালজেব্রার সৌন্দর্যটা দেখাবে যে সবকিছু সবসময় কিভাবে যেন ছকে পড়ে যায়।